এমন একটা কাঠামোর কথা একবার ভাবুন তো, যা নদী, খাড়া পাহাড় আর রুক্ষ মরুভূমি পেরিয়ে একেবারে সমুদ্র পর্যন্ত চলে গেছে। মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ কাজ, আবার একই সাথে পৃথিবীর সবচেয়ে ভুল বোঝা একটা স্থাপত্য। হ্যাঁ, আজকের এই বিশ্লেষণে আমরা চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়নার একেবারে গভীরে ডুব দিতে যাচ্ছি। এর বিশালত্বের আড়ালে লুকিয়ে থাকা রহস্য আর রোমাঞ্চকর তথ্যগুলো জানলে সত্যি চমকে যেতে হয়। চলুন শুরু করা যাক। ২১,১৯৬ কিলোমিটার সংখ্যাটা একবার কল্পনা করার চেষ্টা করুন। আমাদের অনেকেরই কিন্তু একটা সাধারণ ভুল ধারণা আছে যে চীনের মহাপ্রাচীর বুঝিয়ে টানা লম্বা একটা দেয়াল। আসলে ব্যাপারটা মোটেও সেরকম নয়। এটি অসংখ্য ছোট বড় খণ্ড, পরীক্ষা আর প্রাকৃতিক দুর্গের একটা বিশাল নেটওয়ার্ক, যেগুলো এদিক সেদিক ছড়িয়ে আছে। আর এই সবগুলো খণ্ড যদি আমরা একসঙ্গে জোড়া দিই, তাহলে মোট দৈর্ঘ্য দাঁড়ায় ওই প্রায় ২১,১৯৬ কিলোমিটার। এই বিশালত্বটা আসলে কতটা বড় সেটা একটু সহজে বোঝার চেষ্টা করা যাক। ধরুন, আপনি ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত টানা ৩ বার যাতায়াত করলেন, অথবা বাংলাদেশের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একবার দুবার নয়, টানা ২৬ বার গেলেন আর এলেন। ঠিক যতটা পথ আপনি পাড়ি দেবেন, এই প্রাচীরের মোট দৈর্ঘ্য ঠিক ততটাই লম্বা। ভাবা যায়, একটা কাঠামোর এই অবিশ্বাস্য বিশালতা সত্যিই মাথা নষ্ট করে দেওয়ার মতো। এখন স্বাভাবিকভাবেই মনে একটা প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, কেউ কি কখনো পুরোটা হেঁটে পার হয়েছে? হ্যাঁ, ১৯৮৫ সালে এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। ইয়াও হুইরং আর তার ২ বন্ধু মিলে প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে একেবারে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে পার হওয়ার অসাধ্য সাধন করেন। আর এই যাত্রায় তাদের সময় লেগেছিল জানেন, ৫১০ দিন, মানে টানা ১৭ মাস। বরফে ঢাকা প্রান্তর থেকে শুরু করে শুষ্ক পাহাড়, সব ধরনের প্রতিকূলতা তাদের পার হতে হয়েছিল। মজার ব্যাপার হলো, এরপর আজ পর্যন্ত আর কেউই এই পুরো প্রাচীর হেঁটে পার হতে পারেনি। দূর থেকে পাহাড়ের ওপর দিয়ে যখন এই প্রাচীর এঁকে বেঁকে এগিয়ে যায়, তখন একে দেখতে কিন্তু অনেকটা উড়ন্ত ড্র্যাগনের মতো লাগে। প্রাচীন চীনা লোককথায় একে বলা হতো পাথরের ড্র্যাগন। একটা দারুণ প্রচলিত বিশ্বাস ছিল যে হাজার হাজার বছর আগে আকাশ থেকে একটা বিশাল ড্র্যাগন উড়ে এসে এই প্রাচীরের পথটা চিহ্নিত করে দিয়ে যায়। চীনা সংস্কৃতিতে ড্র্যাগন হলো শক্তি আর সুরক্ষার প্রতীক, তাই এই প্রাচীরটাকে নিছক কোনো দেয়াল হিসাবে নয়, বরং ঐশ্বরিক সুরক্ষা আর সুশাসনের এক জীবন্ত প্রতীক হিসাবেই মানা হতো। কিন্তু এই ড্র্যাগনের রোমান্টিক রূপকথা থেকে বেরিয়ে যদি আমরা ইতিহাসের রুক্ষ বাস্তবতার দিকে তাকাই, তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এসে দাঁড়ায়, আসলেও কেন তৈরি করা হয়েছিল এত বিশাল এক প্রাচীর? মূল কারণটা কিন্তু ছিল পুরোপুরি আত্মরক্ষা। প্রাচীন চীনে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া বা শিনচিয়াংয়ের দিক থেকে আসা যাযাবর উপজাতিরা প্রতিনিয়ত আক্রমণ চালাতো। সেই নির্মম লুটপাট আর হামলা ঠেকানোর জন্য একটা স্থায়ী সীমানা দরকার ছিল, আর সেই চিন্তা থেকেই জন্ম নেয় এই মহাপরিকল্পনার। আর এই কাজটা কিন্তু কোনো এক রাজা ২-১ বছরে করে ফেলেননি। এর নির্মাণের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, একেবারে শুরুর দিকের ভিত্তির কাজ হয়েছিল প্রায় ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে। এরপর ২২৩ খ্রিস্টপূর্বাব্দের সম্রাট কিন শি হুয়াং এর মূল নির্মাণ কাজ শুরু করেন। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো, পুরো কাজটা শেষ হতে সময় লেগেছিল ২০০০ বছরেরও বেশি। একের পর এক রাজবংশ এসেছে, আর তারা প্রত্যেকেই একটু একটু করে এই বিশাল কর্মযজ্ঞ এগিয়ে নিয়ে গেছে। হাজার হাজার বছর ধরে টিকে থাকা এই কাঠামোর দিকে তাকালে সত্যিই অবাক হতে হয়। তখন তো আর আজকের মতো আধুনিক সিমেন্ট, রড বা বিশাল বিশাল ক্রেন ছিল না। তাহলে কিভাবে এত দুর্গম পাহাড়ের চূড়ায় এমন একটা মজবুত কাঠামো তৈরি করা সম্ভব হয়েছিল, যা হাজার বছর পরেও বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে? প্রাচীন প্রকৌশলীদের মেধার কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। দেয়ালের ভিত্তি শক্ত করতে তারা ব্যবহার করেছিল কঠিন গ্র্যানাইট পাথর, আর শত্রুরা যেন বেয়ে উঠতে না পারে সেজন্য গায়ে দেওয়া হয়েছিল বিশেষ ধরনের পিচ্ছিল চীনামাটি। যে ইটগুলো ব্যবহার করা হয়েছিল, সেগুলো চুল্লিতে পুড়িয়ে এত শক্ত করা হতো, যা আজকের দিনে ইটের চেয়ে প্রায় ৪ গুণ বড়। তবে সবচেয়ে চমকপ্রদ হলো এর গাঁথনি। ইট জোড়া লাগাতে তারা কোনো সাধারণ মশলা নয়, বরং ব্যবহার করেছিল চুন আর আঠালো চালের গুঁড়ো মেশানো জল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আঠালো চাল। আর এই মিশ্রণটাই প্রাচীরটাকে হাজার হাজার বছর ধরে অটুট রেখেছে। একবার ভেবে দেখুন তো, পুরো প্রাচীর তৈরিতে ঠিক কতগুলো ইট লেগেছিল? সংখ্যাটা হলো প্রায় ৫০,০০০ কোটি, মানে ৫০ বিলিয়ন ইট। আর এই প্রতিটি ইট মানুষের নিজের হাতে তৈরি করা হয়েছিল, চুল্লিতে পোড়ানো হয়েছিল এবং দুর্গম পাহাড়ের চূড়ায় পিঠে করে বয়ে নিয়ে গাঁথা হয়েছিল। কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়া কেবল মানুষের কায়িক পরিশ্রমে এত বিশাল নির্মাণ কাজ মানব ইতিহাসে আসলেই এক বিরল দৃষ্টান্ত। আর এই প্রাচীর কিন্তু শুধু একটা সরু দেয়াল ছিল না, এর গড় উচ্চতা ছিল ২৩ ফুট, যা কোথাও কোথাও ৩৫ ফুট পর্যন্ত উঁচু, আর চওড়ায় ছিল প্রায় ২১ ফুট। এর মূল উদ্দেশ্যই ছিল একে একটা সামরিক মহাসড়ক হিসেবে ব্যবহার করা।
এর ওপর দিয়ে একই সঙ্গে 10 জন পদাতিক সেনা অথবা 5 জন অশ্বারোহী সেনা পাশাপাশি ঘোড়া ছুটিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারত। দেয়ালের দুই পাশে থাকা উঁচু রেলিং আবার সেনাদের শত্রুর তীর থেকে বাঁচাতো। তবে এত বড় একটা দেয়াল তুলে দেওয়াই তো শেষ কথা নয়, দরকার ছিল একটা খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থার। প্রাচীন সেই নজরদারি ব্যবস্থা বা ওয়াচ টাওয়ার নেটওয়ার্ক ছিল ভীষণ নিখুঁত। প্রতি 100 মিটার পরপর একটা করে উঁচু টাওয়ার ছিল। কোনো এক প্রান্তের শত্রু দেখা পেলেই দিনের বেলায় পতাকা উড়িয়ে বা ঘণ্টা বাজিয়ে আর রাতে আগুন জ্বালিয়ে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে খবর পৌঁছে যেত, চেন মেসেজের মতো। পুরো প্রাচীর জুড়ে এমন প্রায় 25,000 ওয়াচ টাওয়ার ছিল, যেখানে চিন্তা করুন একসাথে 6 লক্ষ সৈন্য অবস্থান করতে পারত। মাটির উপরের এই বিস্ময়কর গল্প তো শুনলেন, কিন্তু মহাপ্রাচীরের ঠিক নিচেই যে আরেকটা অজানা জগৎ লুকিয়ে আছে সেটা জানেন কি? সেনাবাহিনীর গোপন চলাচলের জন্য তৈরি করা হয়েছিল অসংখ্য সুড়ঙ্গ বা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। এই গোপন পথগুলো দিয়ে সেনারা শত্রুর চোখ এড়িয়ে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেত। আজও এমন হাজার হাজার সুড়ঙ্গ টিকে আছে, যার প্রবেশ বা বেরোনোর পথ আধুনিক গবেষকদের কাছে এখনও এক বিরাট রহস্য। এতক্ষণ তো এর বিশালতা আর মহিমা নিয়ে অনেক কথা হলো, কিন্তু এই কাঠামোর প্রতিটি ইটের খাঁজে লুকিয়ে আছে এক চরম অন্ধকার আর হৃদয় বেদারক ইতিহাস। এটিকে শুধু একটি স্থাপত্য বলা ভুল হবে। ইতিহাসবিদরা এটিকে একটা ভয়ঙ্কর উপাধি দিয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি কেন এই গৌরবময় প্রাচীরকে এমন একটা মর্মান্তিক নামে ডাকা হয়। 5 লক্ষ এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো সেই অভাগা মানুষদের হিসাব যারা এই প্রাচীর বানাতে গিয়ে নিজেদের প্রাণ হারিয়েছেন। ইতিহাসবিদদের মতে এই প্রাচীর নির্মাণের সময় প্রায় 5 লক্ষ শ্রমিক, সাধারণ মানুষ এবং বন্দী মৃত্যুবরণ করেন। বাইরে থেকে দেখলে যেটা একটা বিশাল কীর্তি, ভেতর থেকে সেটা ছিল আসলে এক নীরব মৃত্যুফাঁদ। নির্মাণের এই ইতিহাস চরম অমানবিকতার এক নিষ্ঠুর সাক্ষী। 20 লক্ষেরও বেশি মানুষকে একেবারে জোর করে এ কাজে যুক্ত করা হয়েছিল। প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা টানা হাড় ভাঙা খাটুনি, সাথে হাড় কাঁপানো শীত আর ঠিকমতো খাবার না পাওয়ায় মানুষ দলে দলে মারা যেত। কাজ এত দ্রুত গতিতে চলত যে মৃত শ্রমিকদের লাশ তাদের বাড়িতে পাঠানোর মতো সময়টুকুও দেওয়া হতো না। মৃতদেহগুলো সোজা প্রাচীরের ভিত্তির নিচে বা আশেপাশেই গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হতো। ভাবলেই গায়ে কাঁটা দেয়, তাই না? এই ভয়ঙ্কর মানবিক মূল্য আর আকাশছোঁয়া খরচের চাপে একের পর এক চীনা রাজবংশ আর্থিকভাবে একেবারেই পঙ্গু হয়ে গিয়েছিল। বহু শক্তিশালী সাম্রাজ্য সম্পূর্ণ দেউলিয়া হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে এই দেওয়াল নিয়ে তৈরি হয় চরম ক্ষোভ আর আতঙ্ক। অনেকেই এটিকে আর সুরক্ষার প্রতীক না ভেবে উল্টে অভিশপ্ত এক নির্মাণ বলে মনে করতে শুরু করে। এত এত অর্থ, এত হাড় ভাঙা শ্রম আর 5 লক্ষ মানুষের তাজা প্রাণের বিনিময়ে যে বিশাল কাঠামো তৈরি হলো, এত কিছুর পর একটা অনিবার্য প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই মহাপ্রাচীর কি সত্যিই তার মূল উদ্দেশ্য পূরণে সফল হয়েছিল? এটি কি আসলেই পেরেছিল চীনা সাম্রাজ্যকে সুরক্ষিত রাখতে? ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এক চরম ট্র্যাজেডি। এত দুর্ভেদ্য আর বিশাল হওয়া সত্ত্বেও এটি কিন্তু বড় বড় আক্রমণ ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। ত্রয়োদশ শতকে দুর্ধর্ষ মঙ্গল নেতা চেঙ্গিস খান ঠিকই এই প্রাচীর ভেদ করে চীনে প্রবেশ করেন। এরপর 1550 সালেও মঙ্গলরা পুনরায় সফলভাবে আক্রমণ চালায়। আর 1644 সালে তো মাঞ্চু সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে খোদ রাজধানীই দখল করে নেয়। 1644 সালে মাঞ্চুদের সেই অনুপ্রবেশ কিন্তু শুধু একটা সাধারণ সামরিক ব্যর্থতা ছিল না, এর ফলাফল ছিল অনেক সুদূরপ্রসারী। এই আক্রমণের ফলেই চীনের বিখ্যাত মিং রাজবংশের পতন ঘটে আর শুরু হয় কুইং বংশের শাসন। মানে যে সাম্রাজ্যকে বাঁচানোর জন্য এত আয়োজন করে এই প্রাচীর তৈরি হয়েছিল, প্রাচীরটি শেষ পর্যন্ত তাদের পতনই ঠেকাতে পারেনি। সির্ফ সামরিক দিক থেকে বিচার করলে এটি ছিল একটা বিশাল ঐতিহাসিক ব্যর্থতা। তবে আধুনিক যুগে এসে এই প্রাচীর সামরিক কাজে একেবারে নতুনভাবে ব্যবহৃত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জাপান চীনে আগ্রাসন চালায়, তখন চীনা সেনাবাহিনী এই প্রাচীরের রুক্ষ আর দুর্গম ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে তাদের সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল। আর এই প্রাচীরকে ঢাল হিসাবে ব্যবহার করেই জাপানি বাহিনীকে প্রতিহত করার চেষ্টাও করেছিল তারা। সামরিক ব্যর্থতা আর লাখো মানুষের মৃত্যুর সেই অভিশপ্ত অতীত পেছনে ফেলে আজকের দিনে এর চিত্র কিন্তু সম্পূর্ণ ভিন্ন। প্রতি বছর প্রায় 1 কোটি পর্যটক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুধু এই প্রাচীর দেখতে আসেন। এটি এখন আর কোনো সামরিক সীমানা বা দেয়াল নেই, বরং মানব ইতিহাসের এক অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। মানুষের টিকে থাকার আর অসীম ক্ষমতার এক জীবন্ত নিদর্শন এটি। হাজার হাজার মানুষের রক্ত আর ঘামে তৈরি যে কাঠামো একাধিক সাম্রাজ্যকে দেউলিয়া করে দিয়েছিল এবং শেষ পর্যন্ত নিজের সামরিক উদ্দেশ্য পূরণেও চরম ব্যর্থ হয়েছিল, তাকে কি আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন বলবো, নাকি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং মর্মান্তিক এক ব্যর্থতা?
এর উত্তর হয়তো লুকিয়ে আছে সেই প্রাচীন পাথরের খাঁজেই, যা আজও সময়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই বিশ্লেষণটি হয়তো আপনাদের এই প্রাচীন বিশ্ব সম্পর্কে নতুন করে ভাবতে কিছুটা হলেও সাহায্য করবে।